নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রথম মন্ত্রিসভার বৈঠকে আজকে দুটো রীতিমতো বড় পদক্ষেপ বিজেপির নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। প্রথমত, চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে 5 বছর, এবং এই ক্যাবিনেটের বৈঠকের আগে এসএসসি প্রায় 22 লক্ষ ওএমআর শিটের যে সম্পূর্ণ তথ্য তা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে দিল। সব থেকে বড় প্রশ্ন, এই যে এসএসসি রিলেটেড দুর্নীতির মামলা চলছে, এসএসসির এই পদক্ষেপের পর সেই দুর্নীতির মামলাগুলোতে কি এর প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি আইনজীবী ফিরদৌস শামীমের কাছে। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত। নমস্কার। কালকে এসএসসির এই পদক্ষেপ আপনাকে কি চমকে দিয়েছে? মানে দিনের পর দিন যারা কোর্টে দাবি করেছে তাদের কাছে এই ওএমআর শিট নেই, তারা অযোগ্য যোগ্যর বিভাজন করতে পারছে না, তারা সম্পূর্ণ ওয়েবসাইটের তালিকা কালকে প্রকাশ তো করে দিল। ফলে এইটা আপনাকে কি চমকে দিয়েছে, এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? না, একদমই চমকে দেয়নি। রাদার মানে এর আগের সরকার যখন প্রকাশ করতো না তখন আমাকে প্রতিদিন চমকে দিত। তার কারণ কি? তার কারণ দেখুন, আমি কতগুলো তথ্য দিই আপনাদের। যদিও এর আগে আমি দিয়েছি এই তথ্যগুলো, অনেক আবার স্মরণ করিয়ে দিতে চাইছি। সিদ্ধার্থ মজুমদার তিনি সুপ্রিম কোর্টের সামনে তিনি নিজে এফিডেভিট করে কি বলেছিলেন, যে এই যে অরিজিনাল ওএমআর শিট গুলো ডিস্ট্রয় করার পূর্বে তার স্ক্যান কপি রেখে দেওয়া হয়েছিল। দেখছেন আপনি, আমি একটি এভিডেভিডের একটি প্যারাগ্রাফের শেষ লাইনটি পড়ছি। দ্য সেম ওয়াজ টু বি ডিস্ট্রয়েড আফটার স্ক্যানিং ইন ডিজিটাল ফর্ম অ্যান্ড ক্রিয়েটিং মিরর ইমেজ। এই যেটাই মিরর ইমেজ বলেন, এই যে মিরর ইমেজটা এসএসসির দপ্তরে, আমি গোটা এভিডেভিডটা পড়ছি না সময়ের স্বল্পতার জন্য, এসএসসির দপ্তরে এই অরিজিনাল ওএমআর শিট গুলো স্ক্যান করা হয়েছিল এবং তার মিরর ইমেজ গুলো রাখা হয়েছিল। এবং এটা যে রাখা হয়েছিল এটা প্রমাণ করার জন্য আমরা কি করেছিলাম, কিন্তু এসে আদালতে এসে বলতো ওদের কাছে কোনো ইমেজ নেই। এটা বারবার এসে বলতো, বারবার আদালত জিজ্ঞাসা করতো যে তোমার কাছে অরিজিনাল কোনো ওএমআর শিট আছে, কোনো অরিজিনাল ওএমআর শিট বা তার স্ক্যান ইমেজ? বলতো না, নেই। আমরা এই এই চালাকিটা ধরার জন্য বেসিক্যালি এই যে নাসরিন খাতুন, সেতাব, এদের দিয়ে সব এভিডেভিট, সব আরটিআই অ্যাপ্লিকেশন করিয়েছিলাম। সেই আরটিআই অ্যাপ্লিকেশনের জবাবে 2023 সালে 12/10/2023 নাসরিনকে জবাবে বলছে, with reference to appeal petition dated nil received on such and such date in respect of first SRST 2016 for classes 9-10 under RTI Act 2005 as per data stored in commission database, I am to supply the following information as shot by you বলে এই ওএমআর শিটের কপি, এই দেখুন 12/10/2023 এই জবাব, আরটিআই এর জবাব, আর তার এই কপি মিরর ইমেজ, তার জাস্ট নেক্সট পেজে এই দেখুন এই আরটিআই রিপ্লাই, আর এই দেখুন তার কপি নাসরিনকে দিয়েছিল, একইভাবে সেতাবকে দিয়েছিল। তাহলে 12/10/2023 তুমি আরটিআই রিপ্লাই করে বলছো কমিশনের ডাটাবেস থেকে তোমাকে এই মিরর ইমেজ দিচ্ছি, অথচ কোর্টে এসে বলতো যে না, আমাদের কোনো ইমেজ নেই। আমরা এই সমস্ত তথ্য আদালতের সামনে তুলে ধরেছিল। আদালত তখন তখন কোর্টে এসে ওরা আবার এটার সাপেক্ষে যুক্তি দিল, বললো না, সিবিআই যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছে পঙ্কজ বংশলের বাড়ি থেকে, সেখান থেকে যে ডাটাগুলো পেয়েছিলাম সেই ডাটাগুলো আমরা সাপ্লাই করেছিলাম এই নাসরিনকে, সেতাবকে। আমরা বারবার বলেছি যে ওটাই অরিজিনাল ওএমআর শিট। নাসরিন বলেছে, সেতাব বলেছে, আমরা যারা মামলাকারী তারা প্রত্যেকেই বলেছি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে না এসএসসির পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে, না রাজ্য সরকারের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে। ইভেন আমি বলতে বাধ্য হচ্ছি, ইভেন যারা এই যে ধরুন নিজেদের আনটেন্টেড বলছেন বা নট স্পেসিফিক্যালি টেন্টেড বলছেন, তারাও উদ্দাক্ত কণ্ঠে এসে বলেননি যে ওই ওএমআর শিটটি আমার। আর তখন ওইসব তো সরকার, এসএসসি, টেন্টেড আনটেন্টেড সব মিলে জুড়ে গেছিল, সব জগা খিচুড়ি হয়ে গেছিল। জগা খিচুড়ি হয়ে যাওয়ার জন্য যেই টেন্টেডদের উকিল সেই দেখছে এসএসসির উকিল, সব জগা খিচুড়ি হয়ে গেল। দিয়ে ওর যে ওএমআর শিটটা, ওটা মিরর ইমেজ, ওটা যে অরিজিনাল, এটা কেউ স্বীকার করলো না। আজকে সব সাধু সাজছে, আজকে সব যেই তৃণমূল সরকার চলে গেছে সব সাধু হয়ে গেছে। অথচ দেখবেন আগে কেউ টেন্টেড এর হয়ে দাঁড়িয়েছে যে উকিল, সেই আবার এসএসসির হয়ে দাঁড়িয়েছে, যে সব জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। আজকে কোথা থেকে ওএমআর শিট আসছে, আজকে কোথা থেকে আপলোড হচ্ছে। এবং আমি একদম অবাক হয়নি, তার কারণ আজকে
গত 8 তারিখের নোটিফিকেশন, আজকে শেতাবুদ্দিনের কন্টেম্প ম্যাটার সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং ছিল। এর আগের দিন সুপ্রিম কোর্টের সামনে তারা বলে এসেছিল যে হ্যাঁ আমরা ওএমআর শিট গুলো আপলোড করে দেব। সে আপলোড করে দেব যে কথা, তার প্রেক্ষিতে আজকে এই যে আপলোড হয়েছে, এখনো গ্রুপ সি গ্রুপ ডিটা হয়নি। আমি আশা করি নতুন সরকার তারা এই সম্পূর্ণ তথ্য, গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ সম্পূর্ণ তথ্য আপলোড করে দেবেন। এটা হলে কি হবে দেখুন, এইটা কেন দিয়েছিল, এইটা নির্দেশ দিয়েছিল মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কেন বলেছিল মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদির বেঞ্চ বলে দিয়েছিল ফর পাবলিক ভিউইং, 363 নম্বর প্যারাগ্রাফের সাবপ্যারা 3 এত স্পেসিফিকলি বলা আছে যে ফর পাবলিক ভিউইং আপনাকে এই সমস্ত ডাটাগুলো সব আপনাকে আপলোড করে দিতে হবে। না হলে যেটা হবে সেটা হচ্ছে লোকে জানতেই পারবে না যে বেসিক্যালি কি হয়েছিল, কত কি পরিমাণ দুর্নীতি হয়েছিল। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি সেই 363 নম্বর প্যারাগ্রাফের সেই অংশটি, যে অংশে বলা আছে এই সাবপ্যারা 3, 363 সাবপ্যারা 3, OMR sheets available in the 3 hard disks if not already done or such portion not done must be uploaded in the website of SSC forthwith and made available to the public for viewing। একদম নির্দিষ্ট নির্দেশ 363 নম্বর প্যারাগ্রাফে সাবপ্যারা 3 তে। ফলে সেই নির্দেশের সাপেক্ষে এই আপলোড হচ্ছে এবং সেই নির্দেশটি কলকাতা হাইকোর্টের সেই নির্দেশটি সুপ্রিম কোর্টে আপিল হয়। সেই নির্দেশের না মানার জন্য এর আগের সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, তারা মানেননি। আমরা আদালতে কন্টেম্প করি, সেই কন্টেম্পের সাপেক্ষে এই আপলোড হয়েছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত যেটা টেকনিক্যাল ত্রুটি রয়ে গেছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত পাবলিক ভিউইং হচ্ছে না। নিজেরটা নিজে দেখতে পাচ্ছেন এবং সেটা ডাউনলোডও করতে পারছেন। এইটাকে পাবলিক ভিউইং করতে হবে। তার কারণ তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কিভাবে সাদা খাতা জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তৃণমূল কংগ্রেসের আমলে লোকে চাকরি পেয়েছে এবং সেই চাকরিগুলো বাঁচানোর জন্য, বেসিক্যালি সেই সাদা খাতা শিক্ষকদের বাঁচানোর জন্য কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়রা এবং তৃণমূল কংগ্রেস সকলকে জলাঞ্জলি দিয়েছেন। শুধুমাত্র যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদেরকে বাঁচানোর জন্য এবং নিজেদের পিঠ বাঁচানোর জন্য, যারা ইভেন টেন্টেড নয় তাদেরকেও জলাঞ্জলি দিয়েছেন এবং তাদেরকে ভুল বুঝিয়েছিলেন। আজকে তো তারা নিজেরা বুঝতে পারছে যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তাদের তো কোনো দরকার ছিল না ওই 26,000 প্যানেলের যারা টেন্টেড নয় তাদের কি দরকার ছিল ওই টেন্টেডদের সাথে মানে মিশে যাওয়ার, কোনো দরকার ছিল না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলাতে গিয়েই তো মুশকিল করেছেন। তখন ভাবলেন ওদিকে মানে ওই না যেমন তেন উপকারে সবটাই সবাই বেঁচে যাবে, সবটাই পিটপিটটা বেঁচে যাবে না, আমরা যদি স্বীকার না করি ওই ওএমআর শিটটা আমার, তাহলে বোধ হয় ওই টেন্টেড ক্যান্ডিডেট গুলোর মানে বন্ধুগুলো নাইয়া পার লেগে যাবে। নাইয়া পার লাগেনি, তাদের নাইয়া পার করতে গিয়ে নিজের নাইয়াটা ডুবিয়ে দিয়েছেন। বারবার আদালত জানতে চেয়েছে, আদালতে এসে উদ্যাক্ত কণ্ঠে কেউ বলেননি, তখন সব সব একে অপরের সঙ্গে মিলেমিশে গেছিলেন। যে টেন্টেডদের উকিল সেই দেখা যাচ্ছে আনটেন্টেডদের উকিল, সেই পরবর্তীতে দেখা যাচ্ছে এসএসসি। কি হয়েছে কেউ জানে না, সব মিলে গুলে গেল। এসএসসি এতদিন কেন ওএমআর শিট প্রকাশ করেনি, এই প্রশ্ন তো উঠবেই। এবং এক্ষেত্রে আগের সরকার কি দায় এড়াতে পারে? মানে এসএসসি স্বতন্ত্র সংস্থা হওয়া সত্ত্বেও যেভাবে সরকার এসএসসি কে বিভিন্ন ক্ষেত্রে ডমিনেট করেছে আমরা দেখতে পেয়েছি, সেখানে দাঁড়িয়ে দেখুন সরকার, এসএসসি এবং বোর্ড এরা যদি চাইতো তাহলে এই সেগ্রিগেশন সম্ভব ছিল। এই সেগ্রিগেশন সম্ভব কেন হয়নি? তার কারণ তারা চাননি, তাই সেগ্রিগেশন হয়নি। তারা যদি অ্যাডমিট করে নিতেন হ্যাঁ ওটা অরিজিনাল ওএমআর শিট, তারা এবিডিবিটা বললেন, কিন্তু আদালতের সাবমিশনের সময় বললেন না এটা আমরা সঠিকও বলতে পারছি না, ব্যাঠিকও বলতে পারছি না, কোনো ওর নিয়ে কোনো মন্তব্য। অথচ এবিডিবিটা বলা আছে না ডেস্ট্রয়ের পূর্বে ওটা মিরর ইমেজ নেওয়া হয়েছিল স্ক্যান করে। যখন আরটিআই করে কপি চাইছি তখন সাপ্লাই করছেন, অথচ নিজে যখন আদালতে এসে তখন আর স্বীকার করছেন না। ফলে এই যে দ্বিচারিতা, সরকার এসএসসি বোর্ডের দ্বিচারিতার জন্য, এবং এর আগের সরকার যেহেতু তাদের সব ঘনিষ্ঠ জনেরাই দুর্নীতিগুলো করেছিল, তারা এই দ্বিচারিতাটা করেছিলেন, ভেবেছিলেন এই দ্বিচারিতা করে
এই টেন্টেড ক্যান্ডিডেট গুলোর পিঠ বাঁচিয়ে দেওয়া যাবে এবং তারা বেসিক্যালি ছাড় পেয়ে যাবে এবং তাদের চাকরিগুলো বেঁচে যাবে, তাহলে টাকা ফেরতটা লাগবে না। দেখুন, আদালতের নির্দেশ, সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস, তাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারই হোক, বিজেপি পরিচালিত সরকারই হোক, কংগ্রেস পরিচালিত সরকারই হোক বা সিপিএম পরিচালিত সরকারই হোক, সরকার একটা কন্টিনিউয়াস প্রসেস। আদালতের যে রায়, সেই রায় তো থাকবেই, ফলে আদালতের রায় মানতে হবে। তবে সরকারের কাছে আমার কতগুলো আবেদন থাকবে, যেটা আজকে তার মধ্যে একটা আবেদনে আমি এর আগেও বলেছিলাম যে বয়সের ছাড় দেওয়া। আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকে বয়সের ছাড় দিয়েছেন 5 বছর, আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। সঙ্গে আমি বলেছি যে এই বিগত 15 বছরে শুধুমাত্র এসএসসি আর প্রাইমারিতে দুর্নীতি হয়েছে তা তো না, এই দুর্নীতি সব জায়গায় হয়েছে। এবং আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে। আপনার মনে থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন, উনি বলেছিলেন বনসহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে। আবার সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ফিরে এসেছিলেন, তারপরে তিনি আর দুর্নীতির তদন্ত করেন। তাহলে একটা সরকারের মাথা যদি মনে করেন যে এখানে দুর্নীতি হয়েছে, তাহলে কি করা উচিত? দুর্নীতি তদন্ত করা উচিত। আমি নতুন সরকারকে আহ্বান করব, দেখুন অনেক বিচারপতি রয়েছেন যারা রিটায়ার্ড করেছেন, যারা এই সংক্রান্ত মামলা সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, এই সংক্রান্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন, তাদেরকে দিয়ে এনকোয়ারি কমিশন বসান প্রতিটি নিয়োগে, সে মনসহায়কই হোক, সে ডাব্লিউবিপি হোক, প্রতিটি নিয়োগে, ডাব্লিউবিসিএসই হোক, প্রতিটি নিয়োগে বসান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা যদি হয়, অনেক অযোগ্য বেরোবে, অনেক বেরোবে। এবং যারা যোগ্য, এতদিন ডিপ্রাইভড হয়েছে, তাদেরকে কম্পেনসেট করুন, প্রত্যেককে তাদেরকে চাকরি দিন, তাদেরকে এতদিনের বেতন কিভাবে করা যায়, হয়তো একসঙ্গে অনেকটা হয়ে যাবে, কিন্তু তাদের কম্পেনসেট করার জন্য উপযুক্ত কি করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন। দরকার হলে এক্সপার্ট ওপিনিয়ন নিন, আমি প্রস্তুত যে এক্সপার্ট ওপিনিয়নে নিশ্চিত হয়, যারা ধরুন এই যে বললাম প্রাক্তন বিচারপতিরা, তাদেরকে দিয়ে কমিশন বসিয়ে দিন না, ইনকোয়ারি কমিশন। সেখানে প্রশ্ন একজন লিখছেন যে এই মুহূর্তে সরকার চাইলে কি 2016 যে চাকরি বাতিল হয়েছে তাদের কি যোগ্যতে বেঁচে কি ফেরানো সম্ভব এই মুহূর্তে? দেখুন, সেটা সরকার কি করবেন এইটা নিয়ে তো আমি বলতে পারি না, আমি পিটিশনার পক্ষের আইনজীবী। আমি সবসময় চেয়েছিলাম, আজকে তো আমাদের চাওয়াতেই তো এই ওএমআর শিট প্রকাশ হয়েছিল, এই তো এই নির্দেশ, আমরা তো সেই জন্য আরটিআই করে আমরা প্রমাণ করতে প্রাণপণ করে প্রমাণ করার চেষ্টা করেছি, দেখো এটা অরিজিনাল ওএমআর শিট। তখন কেউ মানেনি, তখন মানে পারলে মানে আমাদের উপরে সে যত রকম ভাবে করা যায়, অ্যাটাক করা যায়, সেই দিন যদি মেনে নিতেন ওটা অরিজিনাল ওএমআর শিট, আজকে যারা নিজেদের আনটেন্টেড বলছেন, নট স্পেসিফিকলি টেন্টেড বলছেন, সকলের পিঠ বেঁচে যেত। আপনারা কেউ মানেননি, আজকে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মঞ্চে যাওয়া আপনাদের কি ভুল হয়েছিল। আজকে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য আপনাদেরকে ব্যবহার করে নিয়েছে। আজকে বুঝতে পারছেন, বলতে পারছেন না, সেদিনও বলতে পারেন না, আজকেও বলতে পারেন, নিজের ভুলগুলো সংশোধন করে ফেলুন। উনি বলেছিলেন মানে প্ল্যান এ বি সি ডি সব ওনার রেডি আছে। ওনার প্ল্যান এ বি সি ডি সবগুলোই হচ্ছে ওনার পিঠ বাঁচানোর, টাকা বাঁচানোর লড়াই ছিল। এবং উনি যাদের ওনার আশেপাশের লোকজনরা যাদের কাছ থেকে টাকা তুলেছিল, সেই টাকা বাঁচানোর লড়াই ছিল ওনার প্ল্যান এ বি সি ডি। সেই জন্য যারা যোগ্য তাদেরকেও সাথে নিয়েছিলেন, যারা অযোগ্য তাদেরকেও সাথে নিয়েছিলেন, সব যোগ্য অযোগ্য, সব বৈধ অবৈধ সব একসঙ্গে মিলিয়ে দিয়ে উনি একেবারে জগা খিচুড়ি তৈরি করেছিলেন, যাতে কোনোভাবেই ওই চাল কাকরের তত্ত্ব, চাল কাকর কোনোভাবেই সেগ্রিগেট না করা যায়। যদি সরকার এটা ইচ্ছা করত, তাহলে এই চাল কাকর সব থেকে ভালো আলাদা করে দিতে পারতো। এবং আমি তো মনে করি, আমি অনেক সময় বলেছি ইন্টারভিউ দিয়ে, যে এইটার সম্পর্কে সব থেকে ভালো তথ্য তো মমতা ব্যানার্জি দিতে পারবেন। তার দলের ছেলে মেয়েদের ডেকে বলবে, ভাই কে কার কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্টটা জমা দে, সেই লিস্টটা টাঙিয়ে দিলেই তো হয়ে যেত এইগুলো সব অবৈধ। আমি বলেছিলাম যে নবান্ন থেকে 14 তলা থেকে লম্বা করে টাঙিয়ে দিন লিস্টটা, এইগুলো অবৈধ, কার কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেটা টাঙিয়ে দিয়ে দিলেই তো হয়ে গেল। এই যে ধরুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার, এসএসসি এবং বোর্ড, এই মিলিত সংস্থাগুলো যদি একসঙ্গে একভাবে কাজ করত, এবং এই আর্টিকেল 12 অথরিটি গুলো প্রত্যেকেই জানেন কিভাবে দুর্নীতি হয়েছে, এবং আমি মনে করি যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আরো অনেকে ধরা পড়বে, যেটুকু ধরা পড়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র। এবং আমি মনে করি যে
যারা যারা যোগ্য এখনো বঞ্চিত আছে তাদের প্রত্যেককে কম্পেনসেট করা উচিত, প্রত্যেককে চাকরি দেওয়া উচিত। তাদের বয়সে ছাড় দিয়েছেন, এটা অত্যন্ত সাধু উদ্যোগ। আমি অভিনন্দন জানাচ্ছি, আবার অভিনন্দন জানাচ্ছি, এবং আমি বলছি যে এদেরকে কম্পেনসেট করতে হবে, এদেরকে কম্পেনসেট করুন। আশা করি সেটা করবেন। দেখুন, প্রাক্তন অনেক বিচারপতি রয়েছে, তাদেরকে দিয়ে এনকোয়ারি কমিশন বসান, দিয়ে আপনি অন্তত পক্ষে এই ছেলেগুলোকে যারা বঞ্চিত হয়েছে তাদের অন্তত পক্ষে বাঁচান। আর এই যদি বলেন 2016 অলরেডি সেটাকে সাপেক্ষে আবার 2025-এ সে আর এক জগা খিচুড়ি স্যার করে। এখানে এই প্রশ্নটাই আসছে যে 2025-এর এসএলএসটি নিয়ে কি হবে, এবং মামলা 10 পেন্ডিং, স্যার 10 নম্বর বাতিল হবে কি হবে না, এই একটা সেটা প্রশ্ন সেটা আসছে। মামলা পেন্ডিং। দেখুন, সেটা নিয়ে যেহেতু মামলা পেন্ডিং, একটিও মন্তব্য করব না, কিন্তু যেহেতু মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে, কিন্তু যেটা হয়েছিল সেটা অন্যায়, যেটা হয়েছিল সেটা অন্যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুর্নীতি ঢাকতে আরেকটি মানে দুর্নীতিগ্রস্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আপনি যদি 2016টা বাতিল হয়ে যাওয়ার পরে 2016-দের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্যে থেকে যদি সেই কম্পিটিশনটা রেস্ট্রিক্টেড রাখতেন, কি অসুবিধা হতো? সেম রুলে কেউ চায়নি, কিন্তু উনি মাথা খাটিয়ে কি করে এই প্রথমে তো সব টেন্টেড বসানোর ধান্দা করেছিল, আমরা মামলা করে সেটা আটকালাম। গ্রুপ সিডি টেন্টেডদের টাকা দেওয়ার বন্দোবস্ত করেছিল, মানে বেসিক্যালি যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদেরকে জনগণের করের টাকায় কি করে তাদেরকে মাইনে দেবে, কি করে তাদেরকে ভাতা দেবে, এই উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গরিব বাড়ির ছেলেটি কোন যোগ্য শিক্ষকের কাছ থেকে পড়তে পারবে, কোন বৈধ শিক্ষকের কাছ থেকে পাঠ নিতে পারবে, সেই উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনোই ছিল না, বা তার সরকারের কখনো ছিল না। তারা শিক্ষাকে যে অবস্থায় দাঁড় করিয়েছেন, নতুন সরকারের কাছে আহ্বান করব যে শিক্ষা ব্যবস্থা খাদের কিনারায় কেন, খাদে পড়ে আছে, ওখান থেকে তুলুন। গ্রামের স্কুলগুলো গিয়ে দেখুন কি অবস্থা হয়ে আছে। বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই, আর শিক্ষক থাকলেও কি অবস্থা আপনি গিয়ে দেখে আসুন। যেগুলো শূন্য পদ রয়েছে, প্রচুর শূন্য পদ রয়েছে, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশই হোক, সে প্রাথমিক স্কুল হোক, আপার প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসির মাধ্যমে নিয়োগ, ডাব্লিউবিসিএস হিসেবে অনেক ডাব্লিউবিসিএস অফিসারের পদ আছে, সেগুলোকে পূর্ণ করুন। এবং আমি বিশ্বাস করি যে ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে সব থেকে উত্তম মেধাবী ছেলেমেয়েরা রয়েছে, তারা যদি আসে আবার শিক্ষা ব্যবস্থা আবার পুরাতন ফর্মে ফিরবে, এবং এই সরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের বাঁচাতেই হবে। সেটা যদি না করা যায়, প্রান্তিক মানুষ তারা কিন্তু দুর্দশায় পড়ে আছেন, তাদেরকে সেই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে রক্ষা করতে হবে। স্যার শেষ একটা প্রশ্ন গণেশ মল্লিক করেছেন, 31 আগস্টের মধ্যে নিয়োগ সম্পূর্ণ না হলে যারা কন্টিনিউ করছে তাদের কি হবে, সেটাও তো এখন একটা বড় প্রশ্ন। দেখুন, সেটা আদালতের সামনে বললে আদালত সাধারণভাবে এক্সটেন্ড করে দেয়, সেটা নিয়ে আমি ফার্দার মন্তব্য করবো না, যেহেতু আপনারা ডেডলাইন জানেন। ফলে এটা এর আগেও দেখবেন এক্সটেন্ড করেছিল। আশা করব এই যা হয়েছে সেটা তো আর আপনি উল্টিয়ে দিতে পারবেন না। ভবিষ্যৎ যেন বেটার হয়, এবং ভবিষ্যতে যেন নিশ্চিতভাবেই যা যা দুর্নীতি হয়েছে সেগুলো প্রয়োজন হলে ইনকোয়ারি কমিশন করে বা অন্য কোনো উপায়ে যারা অযোগ্য আছে, সেটা নিয়ে কোনো মন্তব্য করছি না, কিন্তু যারা বঞ্চিত, যোগ্য, বৈধ, যারা বঞ্চিত হয়েছেন তাদের প্রত্যেককে পারলে কম্পেনসেট করুন। কারণ হচ্ছে এই ছেলেমেয়েরাই তো এবং পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় মুখ্যমন্ত্রী হলো, তার মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার জন্য তিনি পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দিয়েছেন। এবং এই সময়কালে যারা ধরুন, কারণ সরকারি চাকরিতে তো একটা বয়সসীমা থাকে, সেই বয়সসীমা জনিত কারণে তারা কিন্তু সব তাদের এজ লিমিট পেরিয়ে গেল। 5 বছরের ছাড় দিয়েছেন, কিন্তু 15 বছর তো বেসিক্যালি একেবারে তাদের অবস্থা খারাপ হলো। আর সব থেকে বড় কথা, আশা করব পরের ক্যাবিনেটে ডিএ নিয়ে নিশ্চিতভাবেই যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আগামী বোধহয় সোমবারে পরবর্তী বৈঠক হবে, আশা করব যে সেখানে কর্মচারীরা তাদের পক্ষে নিশ্চিতভাবে বার্তা আসবে। কারণ আমরা 7 বার জিতেছি, দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কন্টেম করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বাধ্য হলেন, তাও পূর্ণাঙ্গ যে ডিএ বা ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিয়ারনেস রিলিফ, কারণ পেনশনভোগীরা ডিয়ারনেস রিলিফ পান, সেটা এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে দেওয়া হয়নি, অনেক কম দেওয়া হয়েছে। আমরা হিন্দু মালতা কমিটির সামনে
আমাদের যে হিসাব 3টে অর্গানাইজেশনকে ডেকেছিল, আমি নিজে গিয়ে সেখানে প্লেস করেছি যে কিভাবে এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন হবে এবং কিভাবে আমাদের মিটিয়ে দিতে হবে। সেটা আশা করি এই নতুন সরকার সেটা লাগু করবেন, এই প্রত্যাশা রইল। এবং নতুন সরকারকে অভিনন্দন রইল, কারণ যিনি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে এই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে, এই সমস্ত মামলাকারীদের সঙ্গে বিভিন্ন সময় তিনি ইন্টারঅ্যাক্ট করেছেন। ফলে আমার ধারণা তিনি এই সম্পর্কে সম্যক ধারণা রয়েছে তার। এই সেই জন্যই তার প্রথম ক্যাবিনেটে একটা ডিসিশন এসছে, যেটা 5 বছরের বয়স সীমা সেটা বাড়িয়ে দিয়েছেন। এই ডিসিশনটা সত্যি স্বাগত জানানোর মতো। এবং এটা এই যে বেকার ছেলেমেয়েরা, আজকেই আমাকে ইনফ্যাক্ট আপনি যখন এসছেন, ওই ওভার এজের যারা ছেলেমেয়েরা তারা বাইরে দাঁড়িয়ে আছে, তারা মানে তারা এখন জানতে এসছেন যে আমরা কি আগের পরীক্ষাগুলোতেও ছাড় পাবো কিনা। তার কারণ ওভার এজ নিয়ে মামলা অলরেডি কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনি ভাবুন একবার, কলকাতা হাইকোর্ট বলছে না এরা পরীক্ষায় বসতে পারবে। যন্ত্রণা হচ্ছে, একটা ছেলে পরীক্ষায় বসবে, যন্ত্রণা হচ্ছে মমতা ব্যানার্জি। মানে ভাবুন একবার, মানে মমতা ব্যানার্জি ভাবছে আরে এই যদি সরকার ভাবছে আরে এই যদি কম্পিটিটিভ এক্সাম দিয়ে এই যদি বিনা পয়সায় চাকরি পেয়ে যায়, আমার 25 লাখ টাকা মারা যাবে। মানে ভাবুন, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, সেই সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে গেল, জনগণের করের টাকায় নষ্ট করে। একটা ছেলে সে পরীক্ষায় বসবে, আদালত নির্দেশ দিয়েছে, জনগণের করের টাকা নষ্ট করে চলে গেল সুপ্রিম কোর্ট। এইভাবে মানুষকে যন্ত্রণা দিয়েছে, আজকে থেকে যন্ত্রণার জবাব পেয়েছে। তারা মনে করতো জনগণের টাকা মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি। আরে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, 7বার হেরে বুঝতে হয়, 7বার হেরে বুঝতে হয় না। কিন্তু জনগণের করের টাকা নিয়ে মোচ্ছব করব, যেখানে ইচ্ছা খরচা করব। 7বার এই মামলা লড়তে টাকা খরচা হয়নি, কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে দেবেন? তা তো দেননি। জনগণের করের টাকা নষ্ট করে মোচ্ছব করে আজকে সেই দিয়ে এআইসিপি অনুযায়ী দিতে হচ্ছে। সেটা অসীম দাশগুপ্ত মহাশয়ের কাছে গিয়ে একবার গিয়ে বুঝিয়ে আসলেই হয়ে যেত, যে একটু বুঝিয়ে বলে দেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বুঝতে পারছি না, আমি সরকার চালাই, আমি অযোগ্য। অযোগ্য লোককে সরকারে বসালে যা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছর সেটা তার প্রমাণ। অবশ্যই, এবং এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তবে আদতে যোগ্য এবং অযোগ্য মানে চাকরি হারাদের জীবনে কতটা পরিবর্তন আসে সেটা কিন্তু সময় বলবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে। পরবর্তীকালে নিঃসন্দেহে বিদ্যুৎ দাস কাছে আপনাদের সেই প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।